হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা লেসন নিয়ে আলোচনা করব। এটি হলো যে ইংলিশ ফর টুডে বইয়ের ক্লাস 9 এবং 10 এর ইউনিট নাম্বার 10 অর্থাৎ লেসন নাম্বার 4, পেজ নাম্বার হলো যে 130 অর্থাৎ 130 পেজের যে ইংলিশ ফর টুডে বই আছে ক্লাস 9-10 এর, এটা হলো যে একটা লেসন, খুবই গুরুত্বপূর্ণ। দে হ্যাড ড্রিমস খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। এর আগে ছিল দে হ্যাড ড্রিমস পার্ট 1, এটা হলো যে পার্ট 2। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি লক্ষ্য করেছি এই পেসেজটা সাধারণত পেসেজ আকারে এসে থাকে, অনেক সময় দেখা যায় যে আনসিন পেসেজ আকারে এসে থাকে, যেখান থেকে হলো যে আপনাদের ইনফরমেশন ট্রান্সফার করতে হয়। আজকে আমি চেষ্টা করব এই পেসেজের প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়ার জন্য, এবং যে কঠিন ভোকাবুলারিগুলো আছে, শব্দের অর্থগুলো আছে, সেগুলো আলাদা করে হলো যে আপনাদের লিখে দিব, যাতে হলো যে আপনাদের শিখতে সুবিধা হয়। সো চলেন শুরু করা যাক। প্রথমে আসি লেসন নাম্বার 4, দে হ্যাড ড্রিমস পার্ট 2। Zohir Raihan was one of the most talented filmmakers in Bangladesh. তাহলে এই লাইনের ব্যাখ্যা কি হয়, বাংলা কি হতে পারে? জহির রায়হান ওয়াজ ছিল ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড, সবচেয়ে প্রতিভাবান বা অন্যতম প্রতিভাবান ফিল্ম মেকার্স, অর্থাৎ হলো যে ছবি নির্মাতা, ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে। তাহলে জহির রায়হান ছিল কি বাংলাদেশের একজন অন্যতম চলচ্চিত্র নির্মাতা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ফিল্ম মেকার্স অর্থাৎ হলো যে চলচ্চিত্র নির্মাতা ইন বাংলাদেশ, বাংলাদেশের। তারপর দ্বিতীয় লাইনে কি আছে? হি ওয়াজ বর্ন অন 19 August 1935 ইন দ্য ভিলেজ মাজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। তাহলে কি হয় দেখি, এই লাইনের বাংলা কি আছে? হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল, অন 19 অগস্ট 19 অগস্ট 1935 1935 সালে, ইন দ্য ভিলেজ মাজুপুর অর্থাৎ মাজুপুর গ্রামে, ফেনী ডিস্ট্রিক্টের অর্থাৎ ফেনী জেলার অন্তর্গত মাজুপুর গ্রামে তিনি 19 অগস্ট 1935 সালে জন্মগ্রহণ করে। তাহলে বর্ণনা হলো যে জন্মগ্রহণ করা, তারপর হলো যে ইন দ্য ভিলেজ ইন মাজুপুর। তাহলে এখানে একটা হলো যে ইন প্রেপোজিশন, সাধারণত ডিস্ট্রিক্টের আগে ব্যবহৃত হয়। সিটি, ডিস্ট্রিক্ট বলেন, আমরা প্রেপোজিশন ইন ব্যবহার করতে পারি, ইন চট্টগ্রাম, ইন ঢাকা, ইন ফেনী, ইন রাজশাহী, এভাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখা যাক, হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তাহলে কি ছিল? হি ওয়াজ, সে ছিল অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, সক্রিয় কর্মী, অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের। তাহলে এর বোঝাতে আমরা প্রেপোজিশন অফ ব্যবহার করতে পারি, এর বোঝাতে আমরা প্রেপোজিশন অফ ব্যবহার করতে পারি। তাহলে হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, সে ছিল একজন সক্রিয় কর্মী, অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলনের। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ কি? ভাষা আন্দোলন। তাহলে তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিল। তারপর দেখা যাক, হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্ট to go out in a procession on 21 February 1952 despite a ban on such activities imposed by the authorities. তাহলে দেখা যাক এই লাইনের বাংলা কি পাই আমরা? হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্ট, সে ছিল 10 জন স্টুডেন্টের একজন স্টুডেন্ট। টু গো আউট ইন আ প্রসেশন, যারা কিনা একটা মিছিল নিয়ে বের হয়েছিল, অন 21 ফেব্রুয়ারি 1952 1952 সালের 21শে ফেব্রুয়ারি, ডিসপাইট আ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস অর্থাৎ ব্যান নিষিদ্ধ থাকার সত্ত্বেও, ইম্পোজড বাই দ্য অথরিটিস অর্থাৎ কর্তৃপক্ষ দ্বারা। ইম্পোজড অর্থ হলো যে আরোপিত, বাই দ্য অথরিটিস। তাহলে বাংলা অর্থটি কি পাই? কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও 1952 সালে 21শে ফেব্রুয়ারি মিছিলে বের হওয়া 10 জন ছাত্রের মধ্যে জহির রায়হান ছিল একজন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপর অ্যাজ এ রেজাল্ট he and many other were arrested. তাহলে ফলাফল স্বরূপ কি হয়েছিল? সে এবং অনেকে কি হয়েছিল? গ্রেপ্তার হয়েছিল, and taken to the prison,
তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে অ্যাজ এ রেজাল্ট অর্থ হলো যে ফলাফলস্বরূপ তাকে হি অ্যান্ড মেনি আদার্স আরো অনেকে ওয়ার অ্যারেস্টেড গ্রেপ্তার হয়েছিল এবং কি তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। রায়হান was also present at the historical meeting আমতলা on 21 February 1952। তাহলে রায়হান was also present, রায়হান এছাড়া উপস্থিত ছিল। প্রেজেন্ট অর্থ কি উপস্থিত থাকা। at the historical meeting অর্থ হলো যে ঐতিহাসিক সভা of আমতলার on 21 February 1952 অর্থাৎ 1952 সালে 21 ফেব্রুয়ারি যে হলো যে মিটিং হয়েছিল, আমতলা মিটিং হয়েছিল, সেখানে কি ছিল, সে উপস্থিত ছিল। He also took part in the mass movement in 1969। অর্থাৎ মাস মুভমেন্ট অর্থ কে বলতে পারবেন এখানে মাস মুভমেন্ট অর্থ কি? মাস মুভমেন্ট অর্থ হলো যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন। তাহলে সে এছাড়া অংশ নিয়েছিল, হি অলসো took part, সে এছাড়া অংশ নিয়েছিল ইন দ্য মাস মুভমেন্ট অর্থাৎ গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে ইন 1969 অর্থাৎ আমরা 69 যে গণ অভ্যুত্থান বলি সেখানেও কি জহির রায়হান অংশ নিয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এই যে বাংলা দেওয়া আছে, তিনি 1969 যে গণ অভ্যুত্থান ছিল সেখানেও কি করেছিল, অংশ নিয়েছিল। ইন 1971 হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার। তাহলে লিবারেশন ওয়ার মানে কি? মুক্তিযুদ্ধ। তাহলে 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। অল থ্রু হিজ লাইফ, তার সারা জীবন জুড়ে রায়হান dreamed of a democratic society, সে স্বপ্ন দেখেছিল একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার, a society that would ensure freedom of speech, যে সমাজের মধ্যে কি থাকবে, বাক স্বাধীনতা থাকবে। তাহলে অল থ্রু হিজ লাইফ, তার সারা জীবন জুড়ে জহির রায়হান স্বপ্ন দেখেছিল of a democratic society, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার, a society that would ensure freedom of speech, এমন একটি সমাজে যেখানে কি বাক স্বাধীনতা নিশ্চিত করবে। আশা করি বুঝতে পেরেছেন। He had many dreams about our film industry too। ফিল্ম ইন্ডাস্ট্রি মানে হলো যে চলচ্চিত্র শিল্প। তাহলে তার স্বপ্ন ছিল, he had many dreams, তার আরো অনেক স্বপ্ন ছিল about our film industry, আমাদের কি নিয়ে, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, আমাদের চলচ্চিত্র শিল্প নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। সে তৈরি করেছিল a legendary film, জীবন থেকে নেওয়া, based on the language movement of 1952। সে তৈরি করেছিল, he made। তাহলে তৈরি করা অর্থ হলো যে মেক ব্যবহার করা হয়, যেহেতু তৈরি করেছিল he made a legendary অর্থ হলো যে কিংবদন্তি। তাহলে কিংবদন্তি ফিল্ম অর্থ হলো যে ছবি, জীবন থেকে নেওয়া, এই যে জীবন থেকে নেওয়া, এই যে তিনি কি করেছিল, এই ছবিটি নির্মাণ করেছিল বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তো হলো যে ভাষা আন্দোলন অফ 1952 অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে তিনি একটি কিংবদন্তি চলচ্চিত্র জীবন থেকে নেওয়া কি করেছিল, নির্মাণ করেছিল বা তৈরি করেছিল। তারপর it was a protest against the autocratic government that ruling our country। তাহলে এটি প্রোটেস্ট অর্থ হলো যে প্রতিবাদ, against the autocratic government স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, then ruling our country যারা কিনা কি আমাদের দেশে একটা নিয়মতান্ত্রিক কি করেছিল, শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল। এটি তৎকালীন আমাদের দেশের শাসনকারী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটি কি প্রতিবাদ ছিল। প্রোটেস্ট অর্থ হলো যে প্রতিবাদ, অটোক্রেটিক অর্থ হলো যে স্বৈরাচারী, গভর্নমেন্ট অর্থ হলো যে সরকার। The family portrait in that film symbolically represented East Pakistan। এই যে পরিবারটি ছিল, দ্য ফ্যামিলি পোর্ট্রেট অর্থ হলো যে প্রতিচ্ছবি বা চিত্রায়িত করেছিল, ইন দ্যাট ফিল্ম symbolically প্রতীক রূপে, রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানকে কি করেছিল, রিপ্রেজেন্ট করেছিল, প্রতিনিধিত্ব করেছিল বা তুলে ধরেছিল। তাহলে সেই চলচ্চিত্রে হলো যে চিত্রায়িত পরিবারটি হলো যে প্রতীকী ভাবে হলো যে পূর্ব পাকিস্তানকে কি করেছিল, প্রতিনিধিত্ব করেছিল।
The family was ruled by an autocrat who had to go to prison for her conspiracy. তাহলে কি করেছিল? পরিবারটি হলো যে রোলড অর্থ হলো যে শাসন বা শাসক, শাসন করা, অটোক্রেট অর্থ হলো যে স্বৈরাচার। তাহলে কি করেছিল? দ্য ফ্যামিলি ওয়াজ রোলড বাই অ্যান অটোক্রেট। পরিবারটি কি একজন স্বৈরাশাসক দ্বারা কি হয়েছিল? শাসিত ছিল। হু হ্যাড টু গো টু প্রিজন ফর হার কনস্পিরেসি। যাকে কি তার ষড়যন্ত্রের জন্য কি কারাগারে যেতে হয়েছিল। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, অর্থাৎ ডিউরিং অর্থ হলো সময় বোঝায়, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়ে 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ। এই ছবিটি কি হয়েছিল? দেখানো হয়েছিল। শো তো দেখানো, শোন অর্থ হলো যে দেখানো হয়েছিল, আউটসাইড অর্থ হলো যে বাইরে, বাংলাদেশের। অর্থাৎ এই ছবিটি মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের বাইরেও কি হয়েছিল? দেখানো হয়েছিল। 1971 সালে অর্থাৎ এই ছবিটি কি প্রদর্শিত হয়েছিল। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স, অর্থাৎ জনপ্রিয় বা নামকরা ফিল্ম মেকার্স অর্থ হলো যে চলচ্চিত্র নির্মাতা, লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন, তারপর হলো যে ঋত্বিক ঘটক, অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম। অর্থাৎ হলো যে বিখ্যাত যারা চলচ্চিত্র নির্মাতা ছিল, যেমন সত্যজিৎ রায়, তারপর মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তারা কি করেছিল? এই ছবিটির অনেক বেশি প্রশংসা করেছিল। এই যে ঋত্বিক ঘটকের মতো বরেণ্য কি চলচ্চিত্র নির্মাতারা কি করেছিল? চলচ্চিত্রটি প্রশংসা করেছিল। আসলে এটা একটা বিরাট পাওয়া ব্যাপার যে নামকরা যারা চলচ্চিত্র নির্মাতা ছিল তারা হলো যে এই ছবিটির কি করেছিল? প্রশংসা করেছিল। রায়হান গেভ all the money the film made to the ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। তাহলে রায়হান দিয়েছিল all the money, সকল টাকা, the film made, যে ছবি থেকে যা আয় হয়েছিল, to ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, অর্থাৎ ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট নামে যে বোর্ডটি ছিল সেখানে সকল টাকা কি করেছিল? রায়হান দিয়ে দিয়েছিল তার ছবি থেকে যে ইনকামটা হয়েছিল। তাহলে রায়হান চলচ্চিত্রটি থেকে কি প্রাপ্ত সমস্ত টাকা কি করেছিল? মুক্তিযোদ্ধাদের ট্রাস্টে দান করে দিয়েছিল। Besides his great documentary on the Pakistani atrocities, Stop Genocide helped create world sentiment in favor of our liberation war. তাহলে কি পাশাপাশি তার যে গ্রেট ডকুমেন্টারি, মহান প্রামাণ্যচিত্র অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, স্টপ জেনোসাইড অর্থাৎ হলো যে গণহত্যা বন্ধ করো, হেল্প ক্রিয়েট অর্থাৎ সাহায্য করেছিল তৈরি করতে ওয়ার্ল্ড সেন্টিমেন্টস, বিশ্বের মধ্যে একটি সমর্থন, ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে। তাছাড়াও কি পাকিস্তানের নৃশংসতার উপর তার নির্মিত মহান প্রামাণ্যচিত্র কি স্টপ জেনোসাইড, গণহত্যা বন্ধ করো, আমাদের কি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বের জনমত তৈরিতে সাহায্য করেছিল। এখানে হলো যে ডকুমেন্টারি অর্থ হলো যে প্রামাণ্যচিত্র, গ্রেট ডকুমেন্টারি, বিসাইড অর্থ হলো যে তাছাড়া, স্টপ জেনোসাইড অর্থ হলো গণহত্যা বন্ধ করো, হেল্প অর্থ সাহায্য করো, ক্রিয়েট অর্থ হলো যে সৃষ্টি করা, সেন্টিমেন্ট বিবৃতি, ফেভার অ্যাট্রোসিটিস অর্থ হলো যে নৃশংসতা। আশা করি বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত। খুবই সহজ। আসলে আমি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি, প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা বলে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি আপনারা পেসেজটি বুঝতে পারছেন। On 30 December 1971, অর্থাৎ 1971 সালে 30 ডিসেম্বর, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14 December 1971. তাহলে এই যে প্রথম লাইনে দেওয়া আছে 30 ডিসেম্বর 1971, অর্থাৎ 1971 সালে 30 ডিসেম্বর, someone informed Raihan, কেউ একজন হলো যে রায়হানকে বলেছিল, ইনফর্ম করেছিল, about an address somewhere at Mirpur, অর্থাৎ মিরপুরের কোন একটা স্থানে, where he might find his brother, সে তার ভাইকে পেতে পারে, the famous writer, বিখ্যাত লেখক শহীদুল্লাহ কাইসারকে, who had gone missing from 14 December 1971, অর্থাৎ 1971 সালের 14 ডিসেম্বর কি হয়েছিল? মিসিং হয়েছিল, হারিয়ে গিয়েছিল,
শহীদুল্লাহ কায়সার, যিনি কিনা কি একজন ফেমাস রাইটার, বিখ্যাত লেখক। তাহলে শহীদুল্লাহ কায়সারকে অর্থাৎ জহির রায়হানের ভাই একজন কি বিখ্যাত লেখক। তাহলে আমরা মাইট অর্থোলজি সম্ভাবনা, তাহলে কি 1971 সালে 30 ডিসেম্বর কি করেছিল, কেউ একজন রায়হানকে মিরপুরের কোন একটি ঠিকানার কথা জানান, যেখানে কি তিনি তার বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সারকে খুঁজে পেতে পারেন। 1971 যিনি কি হয়েছিল, নিখোঁজ হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন, তেমন কঠিন না। Kaisar was captured and killed by the Pakistani army and local collaborators during the last days of the war. তাহলে কায়সার কি হয়েছিল, ক্যাপচার্ড হয়েছিল অর্থাৎ বন্দী হয়েছিল, and killed by the Pakistani army, পাকিস্তানি আর্মি দ্বারা হলো যে কি করেছিল, নিহত হয়েছিল। and local collaborators অর্থাৎ হলো যে স্থানীয় সহযোগী, স্থানীয় দূষর আমরা যাদেরকে রাজাকার বলে থাকি। তো ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার অর্থাৎ মুক্তিযুদ্ধের শেষের দিকে। তাহলে ক্যাপচার্ড অর্থ হলো যে বন্দী হওয়া, অ্যান্ড কিলড অর্থ হলো যে হত্যা করা হয়েছিল পাকিস্তানি আর্মি দ্বারা, এবং কি লোকাল অর্থ হলো যে স্থানীয়, কোলাবোরেটরস অর্থ হলো যে কি স্থানীয় দূষর বলতে পারেন, বা বলতে পারেন রাজাকার। ডিউরিং সময় বোঝাচ্ছে, লাস্ট ডেজ অফ দ্য ওয়ার মুক্তিযুদ্ধের শেষের দিকে। অ্যাকর্ডিংলি অনুসারে রায়হান left home to get his brother back but he never returned। তাহলে কি সে অনুসারে রায়হান কি করেছিল, left home বাড়ি ত্যাগ করেছিল, to get his brother তার ভাইকে ফিরে পাওয়ার জন্য, but he never returned সে কি কখনো ফিরে আসেনি। রিটার্ন অর্থ হলো যে ফিরে আসা, নেভার অর্থ হলো যে কখনো না। তাহলে যে সংবাদটি পেয়েছিল সে সংবাদ অনুসারে কি রায়হান হলো যে বাসা থেকে বের হয়েছিল তার ভাইকে ফিরে পাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সে কি নিজে আর ফিরে আসেনি। এখানে বাংলা দেওয়া আছে, রায়হান তার ভাইকে ফিরে আনতে হলো যে ঘর থেকে বের হন, কিন্তু সে ফিরে আসেনি। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড। তাহলে কি জহির রায়হানের যে স্বপ্ন ছিল সেটা কি সত্যি হয়েছিল, ওয়াজ ফুলফিলড। ফুলফিলড অর্থ হলো যে সত্যি হওয়া, ওয়াজ ফুলফিলড পূরণ হওয়া। বাট ইটস আ পিটি দ্যাট দিস ড্রিমার কুড নট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু। তাহলে কি বাট কিন্তু এটি সত্যি কষ্টের বা দুঃখের, দ্যাট দিস ড্রিমার অর্থাৎ যিনি স্বপ্ন দেখে, স্বপ্ন দ্রষ্টা বলতে পারেন, কুড নট লিভ বেঁচে থাকতে, টু সি দেখে যেতে পারেনি, হিজ ড্রিম কাম টু যে তার স্বপ্ন সত্যি হয়েছিল, অর্থাৎ তার যে স্বপ্ন ছিল সেটি সত্যি হয়েছিল, কিন্তু বেঁচে থাকা অবস্থায় কি সেটি তিনি দেখে যেতে পারেনি। তাহলে জহির রায়হানের স্বপ্ন সত্যি হয়েছিল, কিন্তু তাহলে এখানে ড্রিম অর্থ হলো যে স্বপ্ন, পিটি অর্থ হলো দুঃখে বা বেদনার বলতে পারেন আপনারা, ড্রিমার অর্থ হলো যে স্বপ্ন দ্রষ্টা, এখানে কাম ট্রু সত্যি হয়েছিল। আশা করি পেসেসটি বুঝতে পেরেছেন। আমি যে কঠিন ওয়ার্ডগুলো আছে সেগুলো আলাদা করে হলো যে আপনাদের জন্য লিখে দিয়েছে, আপনারা যাতে নোট করে নিতে পারেন। আশা করি এই পেসেজটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা শব্দ অর্থগুলো দেখি। ট্যালেন্টেড অর্থ হলো যে প্রতিভাবান, প্রসেশন অর্থ হলো যে মিছিল, তারপর ইম্পোজড অর্থ হলো যে ছাপিয়ে দেওয়া বা আরোপ করা, অথরিটিস্ট অর্থ হলো যে কর্তৃপক্ষ, ডেমোক্রেটিক অর্থ হলো যে গণতান্ত্রিক, এনশিওর অর্থ হলো যে নিশ্চিত করা, লেজেন্ডারি অর্থ হলো যে কিংবদন্তি, তারপর অটোক্রেটিক অর্থ হলো যে স্বৈরাচারী, তারপর সিম্বলিক্যালি অর্থ হলো যে প্রতীকী রূপে, কনস্পিরেসি অর্থ হলো যে ষড়যন্ত্র, অ্যাপ্রিসিয়েটেড অর্থ হলো যে প্রশংসা করা, তারপর হলো যে অ্যাট্রোসিটিস অর্থ হলো যে অত্যাচার বা নৃশংসতা, জেনোসাইড হলো যে গণহত্যা, সেন্টিমেন্ট অর্থ হলো যে জনমত বা অনুভূতি, তারপর হলো যে কোলাবোরেটরস অর্থ হলো যে সহযোগী বা দূষর, তারপর ফুলফিলড অর্থ হলো যে পূর্ণ হওয়া। সো আশা করি আপনারা পেসেসটি বুঝতে পেরেছেন। খুবই সহজ, কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এই পেসেসের পিডিএফটা হলো যে আমার কাছে রেখে দিয়েছি বা আছে, যারা হলো যে পেসেসটি আবার রিভিশন দিতে চান বাসায়, বা আপনারা যে মনে করেন যে আপনাদের পিডিএফ যেটি আছে সেটি দরকার, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমি হলো যে আপনাদেরকে এই যে পেসেসের পুরো পিডিএফটা হলো যে আমি আপনাদেরকে দিয়ে দিব। সো আজকের ক্লাসটি হলো যে এতটুকু পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকবেন। পরবর্তী
পরবর্তী কোনো একটা ক্লাসে আবারও দেখা হবে। ততটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।